জুলাই আন্দোলন ২০২৪ সালে সংগঠিত হওয়া একটি ব্যাপক আন্দোলন, যে আন্দোলনে সংযুক্ত হয়েছিল দেশের সকল সাধারণ শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছিল আপামর সাধারণ জনতা। সেই আন্দোলনের দিনগুলো কেমন ছিল তা জানবো একজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে, যিনি সেই আন্দোলনের সময় অর্থাৎ জুলাই ২৪-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সে দিনগুলোতে রাজপথে থেকেছেন, সরাসরি দেখেছেন এবং আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, তেমন একজন ব্যক্তির সঙ্গেই কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন জুবায়ের আহমেদ কাউসার, যার সাথে আমরা আজকে কথা বলবো জুলাই অভ্যুত্থান নিয়ে। জানবো সেই সময়ের ইতিহাসগুলো সম্পর্কে, সেই সময়ের অজানা না জানা কথাগুলো সম্পর্কে। আপনি তো পড়াশোনা করছিলেন নিশ্চয়ই। হ্যাঁ। জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল ২০২৪-এর ১লা জুলাই থেকে। ২রা জুলাই থেকে মোটামুটিভাবে এই আন্দোলনটা সামনের দিকে গড়ানো শুরু করে। তো জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন, সেটি ছিল মূলত বৈষম্য বিরোধী একটি আন্দোলন। সেই আন্দোলনটা কিভাবে আসলে একটা স্বৈরাচার পতনের আন্দোলনে গড়ালো, কি মনে হয় আপনার? কিভাবে এটার অভ্যুদয় হলো আসলে? এটার তো শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, যেখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা চেয়েছিলেন যে কোটা ব্যবস্থা রয়েছে আমাদের, ছিল তখন কোটা ব্যবস্থা, তখন যেটা ছিল সেটার যাতে পরিবর্তন হয় এবং মেধাবী শিক্ষার্থী যারা রয়েছেন তারা যাতে সুযোগটা গ্রহণ করতে পারেন, যেই প্রচলিত কোটা ব্যবস্থা ছিল সেটা যাতে বাতিল করা হয় এবং নতুন করে বিবেচনা করে যাতে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা প্রকৃত অধিকারী, যারা এই কোটার সাথে যুক্ত ছিলেন, মানে যারা কোটাটা নিয়ে ভাবছিলেন যে আমরাও এই কোটার অন্তর্ভুক্ত হতে পারি, তারা যাতে নিজেদের অবস্থান তৈরি করতে পারেন, সেই চাহিদা থেকেই আন্দোলনটা শুরু হয়েছিল, যাতে করে সরকার তাদের ন্যায্য যেই কোটাটা ছিল সেটা যাতে তাদেরকে দেয় বা প্রোভাইড করে। সেখান থেকে যেটা হয়েছিল, স্বৈরাচার সরকার তখন যিনি ছিলেন, তিনি বিষয়টাকে প্রাথমিকভাবে ভালোভাবে নেননি এবং যেহেতু হচ্ছে তার সাঙ্গপাঙ্গরা যারা ছিল তারাও হচ্ছে খুব শিক্ষিত বা এমন কিছু না, তারাও ক্ষমতার মাধ্যমে বা হচ্ছে অবৈধ উপায়ে ক্ষমতায় গিয়েছিল। সেই সাঙ্গপাঙ্গরা যখন হচ্ছে তাকে বললেন যে হচ্ছে তারা কেন পাবে, মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি যারা আছেন তারাই তো হচ্ছে কোটার হকদার বা তারাই তো হচ্ছে সব থেকে বেশি দাবিদার, সেখানে মেধাবীরা কোত্থেকে আসবে। ওই সময়টা থেকে যখন হচ্ছে তিনি সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার যখন দিচ্ছিলেন না এবং স্বৈরাচারিতা যখন শুরু করলেন তিনি, এবং আমাদের অনেক ভাই, অনেক শিক্ষার্থী যখন আহত হলো এবং নির্মমভাবে হত্যা করা হলো খুনি হাসিনার নির্দেশে, তখন বিষয়টা হচ্ছে সরকার পতনের দিকে চলে গেল, যে এই সরকারই আমরা রাখবো না, যে নাগরিকের অধিকার, শিক্ষার্থীর অধিকার যিনি ভালো মতন আমাদেরকে দিতে পারবেন না, তাকে আমরা সরকার হিসেবে মানব না। সেখান থেকেই আসলে সরকার পতনের ডাকটা এসেছিল। যে আমরা তো জানি জুলাইয়ের ১৬ তারিখে আমাদের বাংলাদেশের একজন তরুণ ছাত্র আবু সাইদ, সে আসলে বেগম রোকেয়া ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ছিলেন। তিনি সম্মুখ সারির একজন সমন্বয়কও ছিলেন এই আন্দোলনের। তিনি শহীদ হলেন ১৬ তারিখে। সেই শহীদের বার্তাটা যখন সারা বাংলাদেশে ঢালাওভাবে প্রচারিত হলো এবং সবাই জানতে পারলো যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা জীবন দিচ্ছে, সেই সময়ে আপনারা কি চিন্তা করছিলেন? কেমন মোটিভ ছিল আসলে? যদি সত্যি কথা বলি, আমি আন্দোলনটায় প্রথম থেকে অ্যাক্টিভ ছিলাম না। আবু সাইদ ভাই যেদিন শহীদ হন, সেদিনই হচ্ছে ঘটনাক্রমে আমি আন্দোলনটা সম্পর্কে আমি ভালোভাবে অনুভব করতে পারি। অনুভব করার মাধ্যমে আমি আসলে হচ্ছে সেই সময় কিছু ঘটনা আমার সামনে ঘটে, যেই ঘটনার কারণে আমার কাছে মনে হয়েছে যে এখন আমারও কিছু দাবি নিয়ে রাস্তায় নামা উচিত, আমারও আমার ভাইদের পাশে দাঁড়ানো উচিত, যারা যৌক্তিক দাবি নিয়ে এই খুনি সরকারের কাছে সেই সময়ে আবেদন জানিয়েছিলেন। সেই সময়টাই হচ্ছে আমার শুরু হয়েছিল এবং আন্দোলনের শুরুটা, মানে আমরা তো হচ্ছে আবু সাইদ ভাইয়ের খবরটা আমরা পরে পাই। সেদিন বিকেলবেলা যেটা হয়, বিকেলবেলা হচ্ছে আমি আমার যে যাতায়াতের পথ ছিল সেখান থেকেই হচ্ছে আমি দেখতে পাই যে হচ্ছে
ছাত্রদেরকে, ছাত্রলীগ গুন্ডাপান্ডা যারা ছিল, সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এবং আমার চোখের সামনে আমি অনেক শিক্ষার্থীকে দেখলাম যে হচ্ছে তারা আহত হচ্ছেন, তাদের জামা ভিজে যাচ্ছে রক্তে। সেই সময়টাতে হচ্ছে আসলে নিজেকে ধরে রাখা কঠিন ছিল যে ন্যায্য অধিকার আদায়ের জন্য যে শিক্ষার্থী রাস্তায় নামছে তাকে আপনি বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠাতে পারেন যে আমরা বিষয়টা বিবেচনা করছি, তোমরা বাড়ি চলে যাও, আমরা বিষয়টা দেখে বিবেচনা করে তারপর হচ্ছে আমরা একটা রায় দেব। সেটা না করে যেটা তখন চলছিল যে শিক্ষার্থীদের উপর আঘাত করা হচ্ছিল এবং প্রচণ্ড রকমের আহত হচ্ছিল ছাত্ররা। এবং আসলে নিজের চোখে যতক্ষণ পর্যন্ত আপনি রক্ত না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ভিতরের পাথর যেই মনটা আছে সেটা আপনি গলাতে পারবেন না। প্রথম যখন আন্দোলনটা শুরু হয় সেটা আমাদের কাছে স্বাভাবিক একটা আন্দোলন মনে হয়েছিল, যেটা কিছুদিন পর পর কোনো নেগোসিয়েশনের মাধ্যমে বা কোনো হুমকি ধামকির মাধ্যমে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যে আন্দোলনগুলো সেই সময়, ন্যায্য অধিকারের আন্দোলনগুলো সেই সময় ঠান্ডা হয়ে যেত। আমরা ভেবেছিলাম এটাও হয়তো বা এমন কোনো আন্দোলন শুরু হয়েছে যেখানে কোটা আন্দোলন যাচ্ছে, হয়তো বা সেখানেও গুন্ডা পান্ডারা পিটিয়ে বা হচ্ছে কোনো একটা মাধ্যমে এটা রফাদফা করার চেষ্টা করবেন। কিন্তু যখন দেখলাম যে হচ্ছে এটা স্বাভাবিক পর্যায়ে নেই, এখানে আমাদের ভাইরা আহত হচ্ছে, আমাদের বন্ধুরা আহত হচ্ছে, কেউ কেউ নিহত হচ্ছে, তখন যে এটা ব্যাপক আকার ধারণ করলো। এবং সেই সময়টা থেকে হচ্ছে আমরা আন্দোলনে অ্যাক্টিভ হলাম। আমরা চাইলাম যে হচ্ছে এই অধিকার যাতে হচ্ছে আমরা পরিপূর্ণভাবে আদায় করে রাস্তা ছাড়তে পারি। যে আপনি যেমনটি বলছিলেন, আসলে পূর্বের যে সরকার ছিল, আমি তাকে সরকার বলছি না, সে হচ্ছে স্বৈরাচার, যে স্বৈরাচার ছিল তিনি কিন্তু এই ধরনের আন্দোলনগুলোকে খুব স্মুথলি দমায় দিচ্ছিলেন। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি 2018 সালের আন্দোলনটা, এটিও কিন্তু একটা কোটা বিরোধী আন্দোলনই ছিল। সামহাউ এটাকে উনি সিস্টেমেটিক ওয়েতে বন্ধ করে দিয়েছিল। তো আসলে এই যে 24-এর যে জুলাইয়ের আন্দোলনটা, এটাও তো শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন নিয়ে। তো এই আন্দোলনটা 16 তারিখে যখন এই আন্দোলন থেকে একজন শিক্ষার্থীর প্রাণ যাওয়া শুরু হলো, সেদিনও আরও একজন শহীদ হয়েছিলেন চট্টগ্রামে, আমরা জানি এই ইতিহাসগুলো। এবং 17 তারিখে ঢাকা ইউনিভার্সিটির হলগুলো থেকে ছাত্রলীগের শিক্ষার্থী যারা আছে, ছাত্রলীগের নেতাকর্মীরা, তাদেরকে বের করে দেওয়া শুরু হলো। 21শে জুলাইয়ে আপনার কারফিউ জারির একটা সিস্টেম চলে আসলো। তো এই জায়গাগুলোতে আন্দোলনগুলো কিভাবে আসলে আপনারা সমন্বয় করেছিলেন বা আন্দোলনগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন? এখানে আসলে হচ্ছে সেই সময় অনেকগুলো বাধা ছিল। যেমন হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের জন্য বিষয়গুলো আরও টাফ ছিল, কারণ মাদ্রাসার শিক্ষার্থী যারা ছিল তারা ওই সময়টাতেও হচ্ছে কিছু কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করছিলেন। এবং স্বাভাবিকভাবেই আমরা জানি যে স্বৈরাচার হাসিনা, খুনি হাসিনার মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি তার একটি ক্ষোভ ছিল, যেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি 2013 সালের 5 মে শাপলা হত্যাকাণ্ডের সময় নির্দ্বিধায় কতগুলো প্রাণ ঝরিয়েছে, নৃশংসভাবে হত্যা করেছে। আমরা আসলে সেই সময় অনেকগুলো বাধা ছিল, যেমন ছাত্রলীগ আমরা দেখেছি এর পূর্বেও যে আমরা যাকে বলি সড়কমন্ত্রী সেই সময় যিনি ছিলেন, কাউয়া কাদের যিনি ছিলেন, সে ওই সময় বলেছিল যে হচ্ছে এই সকল শিক্ষার্থীদের দমন করার জন্য আমার ছাত্রলীগের কর্মীরাই যথেষ্ট। এর মাধ্যমেও বোঝা যায় যে হচ্ছে তারা আসলে কাদেরকে লালন পালন করছিল। কোনো একটা ব্যানারে, রাজনৈতিক ব্যানারে তারা আসলে গুন্ডা পুষছিলেন, যেটা সেই সময়ের প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা ভার্সিটির ক্যাম্পাসে, প্রত্যেকটা কলেজের ইউনিটে, সব জায়গায় তার এই গুন্ডা পান্ডা ছড়িয়ে রাখছিলেন, যাতে করে সে জানতো যে সে অন্যায় করছে এবং এই অন্যায় প্রতিহত করার জন্যই সে এই গুন্ডাদেরকে সব জায়গায় রেখেছিল, যাতে করে তার কাজে কখনো বাধা না হয়। এবং এই বাধার বলিদান আমরা দেখেছি যে বুয়েটের আবরার ফাহাদও হয়েছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, র্যাগিংয়ের মাধ্যমে তাকে ট্যাগ দিয়ে তারপরে হত্যা করা হয়েছে। তো এই ট্যাগের সময়টাও হচ্ছে এই আন্দোলন চলাকালীন সময়গুলোতেও ছিল ট্যাগের। তো দেখা যায় যে হচ্ছে যখন আন্দোলনগুলো চলছিল, বাধার যে কথাগুলো আসবে সেগুলো হচ্ছে প্রত্যেক ক্যাম্পাস থেকেই
সচেতন শিক্ষার্থী ছিলেন, যারা চাচ্ছিলেন কোটা যাতে হচ্ছে তারা যাতে হচ্ছে নৈতিক জায়গা থেকে, তাদের মেধার জায়গা থেকে যাতে হচ্ছে তারা কোটা যাতে হচ্ছে পান। তো স্বাভাবিকভাবেই যখন এই আন্দোলনগুলো চলছিল, প্রত্যেক ক্যাম্পাসের যেই তার গুন্ডা পান্ডা ছিল তাদেরকে তিনি লেলিয়ে দিলেন যাতে করে হচ্ছে আন্দোলন প্রতিহত করতে পারেন এবং তারা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তো এই বাধাগুলো সবসময় ছিল, কারণ শুধু তো হচ্ছে তার ছাত্রলীগ গুন্ডাপান্ডা ছিল এমন না বিষয়টি, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তার গুন্ডাপান্ডা ছিল। প্রশাসনকে হচ্ছে সেই সুযোগ করে দেয়া হয়েছিল যাতে করে হচ্ছে যে কোনো মূল্যে যাতে হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে বা এই আন্দোলন যাতে কোনো অগ্রগতির দিকে না যায়। আপনি হয়তো বা দেখেছেন খবরেও বা হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি যে সেই সময়কার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে একজন পুলিশ বলছিলেন যে হচ্ছে স্যার মারি একটাকে, একটাই মরে, সেখান থেকে কেউ নড়ে না। কারণ তার এই অভিজ্ঞতা ছিল যে হচ্ছে যখনই এই ধরনের কোনো ন্যায় আন্দোলন হয়েছে, সেখানে যখন আন্দোলনকারীরা ছিলেন সেখানে এই ধরনের হত্যাকাণ্ড করেই লোকদেরকে সরানো হয়েছিল, শিক্ষার্থীদেরকে সরানো হয়েছিল বা ন্যায়ের পক্ষে যারা ছিলেন তাদেরকে সরানো হয়েছিল। তখনও তারা চেয়েছিল যে একই পদ্ধতি অবলম্বন করে যাতে এই হঠকারিতা, তাদের যে হঠকারিতা ছিল এই হঠকারিতার মাধ্যমে যাতে আন্দোলনগুলো বন্ধ করা যায়। কিন্তু আসলে তারা এটাতে সফল হতে পারেননি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে যে শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন, তাদের যেই উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, তাদের যেই ন্যায়ের প্রতি আস্থা এবং ইনসাফের প্রতি বিশ্বাস ছিল, সেই বিশ্বাস থেকেই তারা এই বাধাগুলো পেরিয়ে পরবর্তীতে আন্দোলনটিকে সফল করতে পেরেছেন। ভাই, আপনি বলছিলেন ট্যাগের কথা এবং প্রশাসনের যে কক্ষিগত করার একটি বিষয় সেইটির কথা। আসলে আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে বিভিন্ন ট্যাগিংয়ের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদেরকে নানান ধরনের হয়রানি করেছিল প্রিভিয়াস সরকারের গুন্ডা বাহিনী বলা যেতে পারে, ছাত্রলীগ। তারা আসলে এভাবে অত্যাচার করেছিল এবং আপনারা যে জুলাই আন্দোলনে ছিলেন সে সময়ও দেখা গিয়েছে যে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে আসলে ছাত্রলীগ এই ধরনের কাজগুলো করেছে। আমাকে একটা বিষয় জানান, এই যে প্রশাসনকে কক্ষিগত করার যে প্রসেসটা এবং শিক্ষার্থীদেরকে গুন্ডা বানিয়ে ফেলার যে প্রসেসটা, এইটা শেখ হাসিনা কিভাবে করেছিল? এখানে হচ্ছে বাংলায় একটা প্রবাদ আছে, যার নুন খাওয়া হয় তার গুণ গাইতে হয়। স্বৈরাচার যেটা করেছিলেন, প্রশাসন কুক্ষিগত করা বা হচ্ছে ছাত্রলীগের গুন্ডা বাহিনী পোষা, এটার জন্য হচ্ছে তিনি আসলে ফ্যাসিলিটিসের ব্যবস্থা করেছিলেন। যেই ফ্যাসিলিটিস ব্যবস্থা হচ্ছে তুমি আমার হয়ে কাজ করো, আমি তোমার যত চাহিদা আছে সে সকল চাহিদা পূরণ করব। তো আমরা দেখতে পারি যে হচ্ছে সেই সময়ে যারাই স্বৈরাচারের জন্য কাজ করেছে তারা চেষ্টা করেছে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানুষকে, আসলে হচ্ছে কি এখানে স্বৈরাচারের মূল যেই মোটো ছিল আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সে তার যেই বাহিনী ছিল তাদেরকে সেই স্বাধীনতা দিয়ে রেখেছিল যে তোমরা যা করো, ক্ষমতা আমার কাছে, আমি তোমাদেরকে সব ধরনের সুবিধা দিব, তোমরা সকল সুবিধা ভোগ করতে পারবে। এবং দেখা যায় যে হচ্ছে সেই সময়ে নেতাকর্মীদের ধর্ষণ হয়েছে, আমরা বিচার পাইনি। সুবর্ণচরের নির্বাচনের সময় যে আমরা ঘটনাটি ঘটেছিল যে বিএনপিতে ভোট দেওয়ার কারণে হচ্ছে একজন নারীকে ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। আমরা বিষয়গুলো দেখতে পারি যে এর পরেও হচ্ছে কোনো বিচার ব্যবস্থা ছিল না। এই কুক্ষিগত হয়েছে এভাবে যে সে অন্যায় করে তাকে ছাড় দেয়া হচ্ছে, তুমি তোমার মতন করতে থাকো, তুমি তোমার যা খুশি তাই করতে থাকো, আমি তোমাকে প্রোটেক্ট করব। এই চিন্তাগুলো থেকেই বা এই সুবিধাগুলো থেকেই প্রশাসন কুক্ষিগত করা বা হচ্ছে গুন্ডা বাহিনী পোষা, এগুলো খুবই সহজ ব্যাপার। জি, তাহলে শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার যে পথটা, এটাকে সহজ করেছিল তার দেয়া কিছু নেগোসিয়েশন। হ্যাঁ, প্রশাসনকে, তার গুন্ডা বাহিনীকে তার নেগোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন অপকর্ম করতো এবং এগুলোকে ট্যাগেল দিত শেখ হাসিনা স্বয়ং নিজেই। ধন্যবাদ ভাইয়া। আর একটি বিষয় জানাবেন, জুলাইয়ের যে আন্দোলনটা চলছিল, এই আন্দোলনটা তো শুরু থেকেই আসলে বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনের একটা ব্যাপার ছিল, কিন্তু
এই 16 তারিখে যে আবু সাঈদ মারা গেলেন, তারপরে অনেকেই শহীদ হওয়া শুরু করলেন। ঢাকাতে অনেকেই প্রতিদিন শহীদ হচ্ছিলেন, এবং ঢাকা শুধু নয়, ঢাকার বাইরের বিভিন্ন জেলাতে আসলে শহীদ হচ্ছিলেন। এই যে এতগুলো লাশ দেখার পরেও শেখ হাসিনার মন কেন পরিবর্তন হলো না? এখানে হচ্ছে আসলে আপনার মন গলতে হলে আপনার মানসিকতার প্রয়োজন বা মানবতা থাকা প্রয়োজন। আপনি যখন অন্যায় করতে থাকেন, শরীয়তের দৃষ্টিতে বলা হয় যখন হচ্ছে কোনো বান্দা, হাদিসে আছে যে যখন কোনো বান্দা অন্যায় কাজ করতে থাকে, গুনাহের কাজ করতে থাকে, তখন আল্লাহ তার অন্তরে একটা সিল মেরে দেন, অর্থাৎ এক ধরনের কালো আবরণ তৈরি করে দেন। তো এই যতবার সে অন্যায় কাজ করতে থাকবে ততবারই হচ্ছে তার অন্তরে বা তার মনে এক ধরনের কালো পর্দা ঢেকে দেওয়া হবে, যেই পর্দার মাধ্যমে সে আসলে ন্যায়ের কথা বলতে পারবে না, সে ন্যায় দেখতে পারবে না। যার কারণে সে যখন অন্যায় করছে তার কাছে এটা অন্যায় মনে হবে না। আমি এতগুলো লাশ, আপনার আমার ভিতর যখন হচ্ছে মানবতা রয়েছে, যে আমি স্বাভাবিকভাবে আমি আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন কারো হাতের কাটা ছেঁড়া বা কোনো কিছু হলে আমরা সেটা সহ্য করতে পারি না। এটা হচ্ছে আমাদের মানবতার একটা নিদর্শন, বা হচ্ছে আমরা যে আসলেই মানুষ, আল্লাহ যে হচ্ছে আমাদেরকে রহমত এবং দয়া দিয়ে সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে একটি বিষয়। তো আপনি যখন অন্যায় করছেন, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করছেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করছেন, অন্যায়ভাবে কারো সম্পদ লুট করছেন, অন্যায়ভাবে অন্যের সম্পদ লুট করছেন, আত্মসাৎ করছেন, তখন আল্লাহ আপনার ভিতরে এক ধরনের প্রলেপ দিয়ে দেবে। এখন আপনি যতই আপনার সামনে ন্যায়ের কথা বলা হোক, আপনি তখন এই ন্যায়ের বাণী শুনবেন না, বা আপনার কাছে তখন এটা অন্যায় মনে হবে না। এবং যখন আপনার কাছে ক্ষমতা রয়েছে, আপনাকে ধরা ছোঁয়ার মতন যখন কেউ নেই, তখন এটা আপনার কাছে মনে হবে যে হচ্ছে এটা তো আমি ভালো করছি, বা আমাকে কেউ ধরতে পারবে না, এবং এইগুলো আসলে কোনো ব্যাপার না। তো মূল কথা হচ্ছে সে অন্যায় করতে করতে, এমন না যে হচ্ছে সেই সময়টাতেই তিনি অন্যায় করছেন, সেটা ছিল তার অন্যায়ের শেষ সময়, যে সময়টাতে এসে সে ধরা খেয়েছে। সে বিগত 16 বছর থেকেই সেই অন্যায়ের সাথে যুক্ত, এবং অন্যায়কে হচ্ছে আপনি কি বলে অন্যায় বিবেচিত করবেন সেটা হচ্ছে আসলে মানুষ হিসেবে আপনি নির্বাচন করবেন যে হচ্ছে কোনটা অন্যায়। আমরা যখন অন্যায় করি তখন আসলে হচ্ছে আমাদের ভেতরে সেই ভালো লাগার যে বিষয়টা, বা আমাদের যে ভালো সত্তাটা থাকে, সেই ভালো সত্তাটা আর ভালো সত্তা থাকে না। সে ন্যায় আর দেখতে পারে না, বা ন্যায় চাইলেও তার কাছে সাধারণ বুলি মনে হবে, তখন অন্যায়টাকেই তার কাছে ন্যায় মনে হবে, যেখানে সে তার ক্ষমতাটাকে নিজের করে রাখতে পারবে এবং ক্ষমতার অপব্যবহার চালিয়ে যেতে পারবে। ভাই, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, এই যে জুলাই অভ্যুত্থান হলো, এর ফলাফল কতটুকু বাংলাদেশ পেয়েছে, এবং বাংলাদেশে নতুন করে যেন স্বৈরাচার তৈরি না হয়, সেই স্বৈরাচার তৈরি না হওয়ার পিছনে কি কাজগুলো করলে ব্যাকগ্রাউন্ড থেকে আর নতুন করে কোনো স্বৈরাচার তৈরি হবে না? এটা হচ্ছে আসলে সম্মিলিত প্রচেষ্টা বলতে হবে, যে আমরা যেই জুলাইটাকে ধারণ করেছি, বা আমরা যেই অভ্যুত্থানটা ঘটিয়েছি বা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেটা আসলে আমরা সুফল ভোগ করতে পারবো তখনই যখন এটা সম্মিলিতভাবে কার্যকর হবে। যেটা আমরা জানি যে হচ্ছে জুলাই সনদের কথা হয়েছে, জুলাই সনদের আবেদন করা হয়েছে যে আমরা আসলে কি চাই, একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কি চাই। যে ধারাগুলো সেখানে বলা হয়েছে, যে বিচার ব্যবস্থা স্বাধীন করতে হবে, সেখানে কারো হস্তক্ষেপ করা যাবে না। তো এই বিষয়গুলো হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের অধিকার। এই অধিকারগুলো যখন আমাদেরকে প্রদান করা হবে, তখনই আমার কাছে মনে হয় যে এটা কার্যকর করা যাবে বা কার্যকর হবে। এবং আমি যদি বলি যে হচ্ছে জুলাইয়ের পূর্বে এবং পরের যে বিষয়গুলো রয়েছে, যে আমরা পূর্বে কি পাইনি যেটা এখন পাচ্ছি, সেগুলো হচ্ছে আমরা আমার কাছে এখন মনে হয় যে হচ্ছে আমরা জবাবদিহিতার কিছু জায়গা পেয়েছি। যেমন এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা কিছু নেতা পেয়েছি যারা আমাদের জন্য ভাবেন। আমরা মনে করি যারা আমাদের জন্য ভাবেন, এবং আমরা চাই তারা যাতে আমাদের জন্যই ভাবেন সব সময়, প্রশ্নের জায়গা থেকে যাতে হচ্ছে তারা সবসময় সচেষ্ট থাকেন যে যখনই কোনো অন্যায় হবে তখনই যাতে হচ্ছে তারা উচ্চস্বরে এটার প্রতিবাদ করতে পারেন যে হচ্ছে আপনি অন্যায় করছেন।
যখনই কোথাও অন্যায় হবে তখন যাতে তারা দাঁড়াতে পারেন, তারা ন্যায়ের সাথে জোর কণ্ঠে বলতে পারেন যে আপনি অন্যায় করছেন। আমরা এমন নেতা কিছু পেয়েছি, এটা হচ্ছে আমাদের 5 আগস্টের পরের কিছু পাওয়া বা জুলাই অভ্যুত্থানের পরের কিছু পাওয়া। এবং আমরা চাই যে জুলাই সনদটা রয়েছে সেটা যাতে কার্যকর হয়, সেখানে যে ধারাগুলো রয়েছে সেগুলো যাতে বাস্তবায়ন হয়। আমরা চাই না দ্বিতীয় কোনো স্বৈরাচার তৈরি হোক। আমরা চাই একজন নিরপেক্ষ, একজন দেশপ্রেমিক সরকার, যিনি আমাদের জন্য কাজ করবেন, যিনি স্বৈরাচার হবেন না। সেখানে জুলাই সনদের একটি ধারা আছে যে একজন সরকার 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না। আমার কাছে মনে হয় যে এটা যথেষ্ট ব্যালেন্সড বা হচ্ছে যথেষ্ট চাহিদাপূর্ণ একটি দাবি, যৌক্তিক দাবি। কারণ আপনি যখন ক্ষমতাটাকে নিজের করে নিচ্ছেন, ক্ষমতায়ন করছেন নিজের জন্য, নিজের ব্যাপ্তি ঘটাচ্ছেন, নিজের জায়গা বাড়াচ্ছেন, তখন আপনার ভেতরে স্বৈরাচারী এক ধরনের মনোভাব আসা শুরু করে যে আমি তো হচ্ছে এত বছর ধরে আছি, নিশ্চয়ই আমি যা খুশি তা করতে পারবো। আমরা এই মন মানসিকতা কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল থেকে চাই না। আমরা চাই যেই আসুক সম্মিলিতভাবে, সরকার দলীয় হোক, বিরোধী দলীয় হোক, আপনারা একত্রে কাজ করুন, সব কিছুতে একত্র হয়ে তারপরে আপনারা সিদ্ধান্ত নিন। আমাদের জন্য যেটা উপকারী সেটাই আপনারা করুন। যদি কখনো আমাদের কাছে মনে হয় কোনো সরকার, কোনো দল স্বৈরাচারিতা করছে, আবার সেই স্বৈরাচার হয়ে উঠছে, আবার আমাদের কুক্ষিগত করতে চাচ্ছে, আমাদের উপর অন্যায় করছে, জুলুম করছে, আমরা আবার প্রস্তুত আছি আরেকটি অভ্যুত্থানের জন্য। কিন্তু সেটা আমরা আসলে মন থেকে চাই না যে এমন অভ্যুত্থান আবার হোক। এত মানুষ 2000 জুলাই অংশগ্রহণকারী যারা আহত এবং নিহত হয়েছেন, এই সংখ্যাগুলো আসলে খুব অনেক সংখ্যা। আপনি যখন আপনার পরিবারের একজন মানুষ যাচ্ছে, আপনি অচল হয়ে যাচ্ছেন। আপনার কর্মক্ষম একজন পুরুষ বা একজন মানুষ যখন হচ্ছে এই আন্দোলনে শহীদ হচ্ছে, কোনো আন্দোলনে, এই আন্দোলন না যে কোনো আন্দোলন হোক, সেখানে শহীদ হচ্ছে, তখন সেটা ওই পরিবারটার উপর ইম্প্যাক্ট ফেলে। তো যখন এটা হিউজ আকার ধারণ করে, ব্যাপক আকার ধারণ করে, তখন সেটা আমাদের জন্য কষ্টকর যে হচ্ছে অন্যায়ভাবে কেন একজন মানুষকে দমন করার চেষ্টা করা হবে, কেন একজন মানুষকে ন্যায় প্রদান করা হবে না, কেন একজন মানুষকে জুলুম করা হবে। আমরা চাই এই সরকার বা এই রাজনৈতিক দল যারা ক্ষমতার সাথে আছেন তারা যাতে কখনোই এই বিষয়গুলোর দিকে না আগান, আবার যাতে আরেকজন স্বৈরাচার তৈরি না হয়, যার কারণে আবার আমাদের একটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, আবার আমরা আমাদের ভাই বন্ধু বা আমরা নিজেদের রক্ত বিলিয়ে দিতে হয়। এমন সময় আমরা চাই না। আমরা চাই একটা সুন্দর দেশ, সচেতন নাগরিক, ন্যায় পরায়ণ আইন, বিচার ব্যবস্থা, আমরা এগুলো চাই। এগুলোই হচ্ছে আমাদের চাহিদা। এইগুলো যতদিন পর্যন্ত পূরণ থাকবে আমাদের, ততদিন পর্যন্ত কোনো স্বৈরাচার তৈরি হবে না, ততদিন পর্যন্ত কোনো অভ্যুত্থান শুরু হবে না। এই প্রত্যাশা আমাদের সবারই থাকবে। ধন্যবাদ জুবায়ের ভাই, আপনাকে আমাদের সঙ্গে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাইয়ের অজানা কিছু তথ্য আমরা জানলাম জুলাই পরবর্তী এবং জুলাইয়ের মধ্যকার কিছু ঘটনা। জুলাই বারবার ফিরে আসুক, আমরা এমনটা চাই না। তবে জুলাই ফিরে আসার মতন কোনো পরিস্থিতি তৈরি হলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, দেশের সচেতন নাগরিকরা এর বিরুদ্ধে অবস্থান নেবে এবং এই স্বৈরাচারিতার প্রতিকারের জন্য তারা সবসময় মাঠে রাজপথে থাকবে। সেই প্রত্যাশা নিয়েই আজকে বিদায় নিচ্ছি। আমি মুশফিকুর রহমান। দেখা হবে আগামী কোনো পর্বে।